আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। নটরডেম কলেজ ছাত্র নাইম হাসানের মৃত্যুর রেশ না কাটতেই ঢাকার সড়কে 2 বাসের পাল্লায় আবারও প্রাণ ঝরল শিক্ষার্থীর। সোমবার রাতে রামপুরায় বাস চাপায় নিহত হয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের। প্রতিবাদে অন্তত 10টি বাসে আগুন ও অনেক বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় বাসসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশ। একের পর এক আগুন দেয়া হয় অন্তত 10টি বাসে। রাত 10:15টার দিকে ডিআইটি রোডের সোনালী ব্যাংকের সামনে 2টি বাস পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে ছুটছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে অনাবিল পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে এসএসসি শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যু হয়। উপস্থিত জনতা বাসটি ধাওয়া করে আবুল হোটেল এলাকা থেকে আটক করে। দুর্ঘটনাস্থল থেকে 5 মিনিটের দূরত্ব পূর্ব রামপুরায় বাসা মাইনুদ্দিনের। একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সে। তার মৃত্যুর খবরে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী ও সহপাঠীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় অনাবিল পরিবহনের 5টি, রায়দার 2টি, ভিক্টোরিয়ার 1 ও দূরপাল্লার 2টি বাসে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয় আরও বেশ কিছু যানবাহন। ওর দুলাবার সাথে রাস্তা পার হচ্ছিল, বাসে যাবে, তখন আনামিল বাস একটা আসে ডাইরেক্ট মারিতে চলে গেছে। ওরে সিগন্যাল না মাইনে ওর গাড়ি ওর উপর দিয়ে চলে গেছে, চালায় অনাবিল। তো ঘাতক আর দাঁড়ায় নাই, ও এমন স্পিডে চালাইছে যা আর ওকে আর ধরতে পারে নাই। সামনে দূরে যাওয়ার পরে আপনার আবুল হোটেলের এই জায়গায় তারপরে পুলিশে আটক করছে। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শান্ত করার চেষ্টা করেন বিক্ষুব্ধদের। একটা অনাবিল গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে। আমরা সেই লাশটা সরানোর ব্যবস্থা করছি এবং যে অনাবিল গাড়িতে এই অ্যাক্সিডেন্টটা করেছে সেই গাড়ি এবং গাড়ির চালককে আমরা গ্রেফতার করেছি। এরপরও সড়ক বন্ধ করে মিছিল করেন মাইনুদ্দিনের সহপাঠীরা। আমরা প্রত্যেকটা ছেলে মাঠ থেকে সকালে বিদায় নিয়ে বের হচ্ছি, বাট বিকালে ফিরতে পারবো কিনা সেটার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। এটা ন্যায্য বিচার চাই এবং যেন আগামীতে আরেকজন মার বুক খালি না হয়। এ ঘটনায় প্রায় 4 ঘন্টা রামপুরা সড়কে বন্ধ থাকে যান চলাচল। রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শুরু হয় যান চলাচল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় কাউন্সিলর সহ জোড়া খুনের মামলার এজাহারভুক্ত 2 আসামি পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছেন। সোমবার রাত 12:15টার দিকে সংগ্রাইশ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মামলার 3 নম্বর আসামি সাব্বির হোসেন ও 5 নম্বর আসামি সাজন। পুলিশ জানায় আসামিরা সংগ্রাইশ ও নবগ্রাম এলাকায় অবস্থান করছেন এমন খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম এসব এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে সংগ্রাইশ গোমতী নদীর বেড়িবাঁধের কাছে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গত 22 নভেম্বর বিকেলে সন্ত্রাসীদের হামলায় নিহত হন কাউন্সিলর সৈয়দ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। সাব্বির আর যার নাম হলো সাজেন, ওরা নাকি কাউন্সিলর সাহেবের এজার নামে আসে। আমাদের লোক আহত হয়েছে, হাসপাতালে আছে। আমরা তো মোবাইল টিম ছিলাম, আমরা নিয়ে আসছি হাসপাতালে। ডাক্তার সাহেব মৃত ঘোষণা করছে, মর্গে রাখা হয়েছে। আরও জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বর্তমানে আমাদের জানাবেন। আসলে গতকাল রাতে যখন পুলিশের সাথে এই সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে, সেই এলাকায় কিন্তু এক ধরনের বলা যায় যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয় বলে আমরা স্থানীয়দের কাছ থেকে শুনেছি। রাত 12:15টার পর থেকেই সেখানে পুলিশের সাথে এইসব সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয় সংগ্রাইশ এলাকায়।
পরবর্তীতে যখন গোমতীর বেরিবাঁধ এলাকায় গিয়ে সেখানে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে এবং সেই গুলিতেই কিন্তু পুলিশ সদস্যরা আহত হন এবং পরবর্তীতে সেখানে খোঁজ করে পাওয়া যায় এই দুই সন্ত্রাসী গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তারা দুজনেই এই কাউন্সিল সোহেল এবং হরিপদ সাহার যে জোড়া খুনের মামলা, সেই মামলার 3 নম্বর এবং 5 নম্বর আসামি। 3 নম্বর আসামি হচ্ছে সাব্বির হোসেন এবং 5 নম্বর আসামি সাজেন। আর গতকাল পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছিল যে সিসি ক্যামেরার ফুটেজ এবং গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের স্বীকারোক্তি থেকে বা তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে হিট লিস্ট বা হিট স্কোয়াডে যে 6 জন আছে তার মধ্যে কিন্তু এই 2 জনও ছিল বলে আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে। তো এই পর্যন্ত কিন্তু এই মামলায় সাব্বির এবং সাজেন ছাড়াও আরও যারা গ্রেফতার রয়েছে তারা হচ্ছে পুলিশ গ্রেফতার করেছিল জিসান 8 নম্বর আসামি, মাসুম 9 নম্বর আসামি, এছাড়া র্যাব গ্রেফতার করেছে সুমন 4 নম্বর আসামি, রকি 6 নম্বর আসামি, আলম 7 নম্বর আসামি। আর অন্তু নামে আরও একজন আসামিকে আটক করা হয়েছে, যাকে কিনা তদন্তে তার নাম আসায় তাকে গ্রেফতার দেখিয়েছে গতকালকে পুলিশ। এছাড়া অন্তুর জবানবন্দিও 164 ধারায় গতকাল পুলিশ লিপিবদ্ধ করে। আর আরও একটি বিষয় হচ্ছে যে এই ঘটনার পর থেকে কিন্তু এলাকাবাসী বারবার কাউন্সিলর সোহেল এবং হরিপদ সাহার আসামিদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করে আসছিল, যার প্রেক্ষিতে কিনা র্যাব এবং পুলিশে তারা যৌথভাবে এই মামলাটি নিষ্পত্তি করার জন্য কাজ করে আসছে এবং র্যাব ছায়া তদন্তের মাধ্যমে কিন্তু 3 জন আসামিকে গ্রেফতার করে পরবর্তীতে পুলিশ তাদের কার্যক্রম চালিয়ে যায়। তো সর্বশেষ গতকাল এই 3 নম্বর আসামি সাব্বির হোসেন এবং জিসানের সাথে যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে সেখানে তারা 2 জন নিহত হয়। তো তাদের মরদেহ এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নতুন ধরন ওমিক্রনের আতঙ্কে সাউথ আফ্রিকা ফেরত 7 জনের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার করোনা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসক জানান, সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে 7 জন ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন, যাদের মধ্যে বাঞ্ছারামপুরে 1 জন, কসবার 3 জন, নবীনগরে 1 জন ও সদর উপজেলার 2 জন রয়েছে। সাউথ আফ্রিকা থেকে আসা নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টানিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। সেই সাথে আখাউড়ার স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা জারি করা হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, নতুন করোনা রোগীদের জিনোম সিকোয়েন্সিং করে ওমিক্রন ধরন শনাক্ত হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এছাড়া সারা দেশে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর নির্দেশনা চিকিৎসকের। সম্প্রতি সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন কয়েকদিনেই ছড়িয়েছে বিশ্বের অনেক দেশে। এই ধরন নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অনেক দেশ। ওমিক্রন আগের সব ভেরিয়েন্টের চেয়ে শক্তিশালী হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভেরিয়েন্ট যাই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা মাস্ক পরবো, এইরকম আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার এবং দূরত্ব বজায় রাখবো। ইতিমধ্যে স্কুল কলেজ খুলে দিয়েছি, বিবাহ হচ্ছে, জনসমাগম হচ্ছে, ধর্মীয় ওয়াজ হচ্ছে, এগুলো সব আস্তে আস্তে সীমিত করতে হবে। যে দেশগুলোতে ইতোমধ্যে এই রোগটা সংক্রমিত হয়ে গেছে সেখান থেকে যাতে করে যা না আসে, এবং যদি এসে যায় কোনো কারণে আসতেই হয়, তাদেরকে এয়ারপোর্ট থেকেই আমরা বলি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, সেটার অবশ্যই 100% নিষেধ করতে হবে। চিকিৎসকরা বলছেন, ওমিক্রন মোকাবেলায় জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। এছাড়া নিয়মিত পরীক্ষা বাড়ানোর পাশাপাশি নতুন শনাক্তদের দ্রুত জিনোম সিকোয়েন্সিং করারও পরামর্শ তাদের। রোবাস্ট জোরালোভাবে আমাদের সার্ভেলেন্স করে যদি আমরা যে কোনো কেস যদি আমরা এখন পজিটিভ পাই, কোভিড কেস যদি আমরা পজিটিভ পাই, সেটার আমাদের জিনোম সিকোয়েন্সিং করতে হবে। আসলে আমাদের ক্যারেক্টারটা বুঝতে হবে যে কি অবস্থা। সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক ও জার্মানিতে ওমিক্রনের বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। এসব দেশের কারো বাংলাদেশের বিমানবন্দরে করোনা শনাক্ত হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করে চিকিৎসা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর তথ্যমন্ত্রীর সন্দেহ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতির উদ্দেশ্যে শিখিয়ে দেওয়া বক্তব্য রাখছেন বিএনপিপন্থী চিকিৎসকেরা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। পুরান ঢাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 23 নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে অংশ নেন ওবায়দুল কাদের। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। দাবি করেন, শেখ হাসিনা মানবিক বলেই খালেদা জিয়া স্বাধীনভাবে চিকিৎসা নিতে পারছেন। তিনি অসুস্থ, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন। আমরা বেগম জিয়ার মৃত্যু কামনা করি না, তিনি দ্রুত আরোগ্য লাভ করুন, এটা আমরাও চাই। শুধু বলতে চাই, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাকে নিয়ে রাজনীতি আর করবেন না। সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সিঙ্গাপুর, থাইল্যান্ডে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়, চিকিৎসকদের এমন মন্তব্যের সমালোচনা করেন তিনি। ডাক্তার সাহেব কিভাবে বললেন যে সেখানে অবশ্যই নাই, শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে ইউকেতে, আর পাশের দেশ জার্মানিতে চিকিৎসা আছে, আর ইউএসএতে চিকিৎসা আছে। ডাক্তার হিসেবে যতটুকু না বক্তব্য, বিএনপি যে বক্তব্য শিখিয়ে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন। এবং এই ডাক্তাররা বেশিরভাগই কালকে যারা সংবাদ সম্মেলনে ছিলেন আর যারা বিবৃতি দিয়েছেন, তাদের বেশিরভাগই বিএনপি দলীয় রাজনীতির সাথে যুক্ত। তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি এখন চিকিৎসকদের মধ্যেও ছড়িয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের 5 কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। তাদের করা আগাম জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। এছাড়া ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আগের আদেশ অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে দেশে না ফিরলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। দুদকের করা মামলার এজাহারে বলা হয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের সাবেক চেয়ারম্যান SM আমজাদ হোসেন ব্যাংকের 7 কর্মকর্তার সহায়তায় ভুয়া ভিজিট প্রতিবেদন ও ভুয়া স্টক লট প্রস্তুত করে খুলনা বিল্ডার্স নামে কাগজে প্রতিষ্ঠানের মালিককে ঋণ পাইয়ে দিতে সহায়তা করেন। এর মাধ্যমে ব্যাংক থেকে 20 কোটি 60 লাখ টাকা আত্মসাৎ করা হয়। আসামিদের মধ্যে 5 জন গত সপ্তাহে আগাম জামিন আবেদন করেন হাইকোর্টে। নিয়মানুযায়ী আগাম জামিন আবেদন করলে আদালতে উপস্থিত থাকতে হয়, তবে হাইকোর্টে হাজির হননি আসামিরা। সোমবার তাদের আইনজীবী জানান, মামলা পরিচালনা করতে চান না তারা। পরে উত্থাপিত হয়নি মর্মে জামিন আবেদন খারিজ করে হাইকোর্ট। তারা যাতে পালিয়ে যেতে না পারেন সেজন্য ইমিগ্রেশন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত তারিখেও একটা আসেন নাই, আজকের তারিখেও ওনারা আসেন নাই, যাতে বিদেশে যেতে না পারে এবং ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে, সেই বিষয়ে তাদের আবেদনটা রিজেক্ট করে দিয়েছেন। এছাড়া ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন এর আগেই আদালতের অনুমতিতে 30 নভেম্বর পর্যন্ত সময় নিয়ে দেশের বাইরে যান। মঙ্গলবার সে সময় শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে না এলে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। আমরা আগামীকাল পর্যন্ত ওয়েট করব। এখন মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের আদেশ আছে, উনি এসে যেন আদালতে রিপোর্ট করে দাখিল করে যে আদালতের অর্ডারটা উনি কমপ্লাই করছে। আমরা কালকে লাস্ট ডে এবং তারপরে আরও 2 দিন অপেক্ষা করব। আদালতে পিটিশন দিতে 2-3 দিন সময় লাগে। এর মধ্যেও যদি উনি না আসেন, তাহলে আমরা আদালতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য একটা আদেশ যাব। দুদকের আইনজীবী জানান, মামলার তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। বাস মালিক নেতা খন্দকার এনায়েতুল্লাহ সম্পদ যাচাই বাছাই করছে দুদক। তথ্য চেয়ে 96 প্রতিষ্ঠানের চিঠি। আগামী বছর নতুন শিক্ষাক্রম চালুর কথা থাকলেও পাণ্ডুলিপি শেষ করতে গত 1 বছরে শিশু অপুষ্টির হার বেড়েছে প্রায় 7%। পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় উঠে এসেছে তথ্য। গবেষকরা বলছেন, করোনায় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে অনেকে। ফলে অপুষ্টিজনিত সমস্যা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের।
মাংস আগে কম ছিল, আমরা খেতে পারতাম, এখন 6 মাসে একবার খাইতে পারি না। আর এখন আমাদের সবজি খাইতাম, সবজির দাম বেড়ে গেছে 60 টাকা কেজি। এখন আমাদের যে জায়গায় 1 কেজি লাগবে এখন হাফ কেজি দিয়ে আমরা পারি না। নিজের পরিবারের করুণ অবস্থার কথা বলছিলেন রাজধানী করাইল বস্তির বাসিন্দা মর্জিনা বেগম। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে হিমশিম খাচ্ছে তার মতো সীমিত আয়ের মানুষেরা। অনেকে বাধ্য হয়েছেন খাদ্যাভ্যাস বদলাতে। মাছ, মাংস, ডিম, দুধ ও ফল কিনতেই পারছেন না নিম্নবিত্তরা। বর্তমানে গরুর মাংসের কেজি 600 টাকা আর খাসির মাংস প্রায় 900 টাকা। একটি ডিমের দাম 10 টাকা। চাষের মাছের দামও প্রায় 200 টাকা কেজি। বেশিরভাগ ফলের কেজি কমপক্ষে 200 টাকা। ফল তো অনেক দাম, এখন সিজনে ফলের অনেক দাম। তো খাওয়াই 15 দিন বা মাসে একবার, আবার কোনো দিন 2-3 মাস পর পর একবার আনি। চাহিদার তুলনায় কম প্রোটিন খাওয়ায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। বলছেন দেখা দিতে পারে অপুষ্টিজনিত নানা সমস্যা। খাবারের যদি আমি সংকোচন করি ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, তাহলে আমার সেখানে আমরা এককভাবে সাফার করছি। একটা পারিবারিকভাবে আমরা মনে করছি শর্ট টার্ম অথবা লং টার্মে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করবে পুষ্টিগত দিক থেকে। এবং আমরা বলছি ওভারঅল যদি চিন্তা করি দেশের পর্যায়ে আমাদের ম্যালনিউট্রিশন বা অপুষ্টি রেটটা বিভিন্ন জায়গায় বেড়ে যেতে পারে। অপুষ্টি মোকাবেলায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি সস্তা প্রোটিন খাবারের তালিকায় রাখার পরামর্শ দিয়েছেন তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাস মালিকদের নেতা খন্দকার এনায়েতুল্লাহর সম্পদ যাচাই বাছাই করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে 96টি প্রতিষ্ঠান থেকে এনায়েতের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এনায়েতুল্লাহর দেওয়া সম্পদের হিসাবের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য উপাত্ত যাচাই করে দেখছে দুদক। দুর্ঘটনার জন্য বিভিন্ন লয়াররা বাদী হয়ে মামলা করে দেয়, ক্ষতিপূরণ টাকা অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নিয়ে। চলতি বছরের জুনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর সম্পদের হিসেব চেয়ে নোটিশ দেয় দুদক। পরের মাসেই বিপুল অর্থ সম্পদের হিসাব দেন এনায়েত উল্লাহ। ছাত্রদের আইডি কার্ডের বিষয়টা সমাধান। সম্প্রতি গণপরিবহনে হাফ ভাড়া নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর আবার আলোচনায় আসেন এই পরিবহন নেতা। ইতোমধ্যে 58টি ব্যাংক, 30টি আর্থিক প্রতিষ্ঠান সহ 96টি প্রতিষ্ঠানের কাছে এনায়েত উল্লাহর অর্থ সম্পদের তথ্য চেয়েছে দুদক। তাকে একটি সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়েছে। অনুসন্ধানকালীন সময়ে সম্পদ বিবরণী নোটিশের সূত্র ধরে উনি সম্পদ বিবরণী জমা দিয়েছেন, সেটা এখন যাচাই বাছাই হচ্ছে। প্রায় শতাধিক প্রতিষ্ঠান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে, প্রায় অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। এনায়েত উল্লাহর দেয়া তথ্যের সাথে দুদকের সংগ্রহ করা তথ্য যাচাই বাছাই চলছে। কোনো গরমিল পেলেই অবৈধ সম্পদ অর্জনের মামলা হবে। অনুসন্ধানকালীন একটা রিপোর্ট দেওয়া হয়, সেই রিপোর্টের ভিত্তিতে আসলে অবস্থা নির্ণয় হবে ওনার জ্ঞাত এই বহির্ভূত সম্পদ আছে কিনা। যেগুলো বলতে এসে পুরো সম্পদ আমার সব সম্পদের মধ্যে সবগুলো গভর্নমেন্ট ট্যাক্স পে করা, সব গভর্নমেন্ট ট্যাক্সের বাইরে আমার কাছে কোনো সম্পদ নেই। তবে এখন পর্যন্ত খন্দকার এনায়েত উল্লাহর আয়কর নথি তলব করেনি দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রম চালুর কথা থাকলেও এখনো পাণ্ডুলিপির কাজই শেষ করতে পারেনি এনসিটিবি। যেসব স্কুলে পরীক্ষা চালানো হবে সেই তালিকাও হয়নি। বিশেষজ্ঞদের মন্তব্য, এই কাজে নিয়ে পুরোপুরি বিশৃঙ্খলা তৈরি হয়েছে। 2017 সালে নতুন শিক্ষাক্রম তৈরির কাজ শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত সেটির কাজই শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আগামী বছর থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে 100টি স্কুলে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম চালুর কথা রয়েছে। সেই স্কুলের তালিকা হয়নি, পাণ্ডুলিপির কাজও শেষ হয়নি। শিক্ষাক্রমের যে রূপরেখা সেটির পূর্ণাঙ্গ বিশ্লেষণও হয়নি। শিক্ষাক্রমের একটা ইন্ট্রোডাকশন যে লিখতে হয়, ভূমিকা, সেটা কিন্তু প্রাইমারি লেখেনি, সরাসরি কম্পিটেন্সি টেবিলে চলে গেছে। আর সেকেন্ডারি করছে শুধু ওই রূপরেখাই লিখছে। রূপরেখা কিন্তু আসলে শিক্ষাক্রমের ভূমিকা। মূল শিক্ষাক্রম হচ্ছে কম্পিটেন্সি চার্ট করবে, সেটা অনুসারে বই লিখতে বলবে লেখকদের। সেটা তো মাত্র কাজ শুরু হলো। তবে এনসিটিবির দাবি কাজ শেষ হবে নির্দিষ্ট সময়েই। বইগুলো আমরা মুদ্রণ কারিকুলাম ডিটেলস কারিকুলাম তৈরি করে ফেলছি, আমরা এই মুদ্রণ প্রক্রিয়া যাব, এবং এটা খুবই অল্প সংখ্যক বই এবং মুদ্রণ প্রক্রিয়াতে খুব একটা সময় লাগবে। নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থাকবে না। সব বিষয় পড়তে হবে শিক্ষার্থীদের। সেই সঙ্গে জেএসসি ও পিএসসি পরীক্ষাও থাকছে না। 2023 সাল থেকে এ পদ্ধতি চালু হবে ধাপে ধাপে।
নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব বৈধ অস্ত্রের ব্যালিস্টিক ফরেনসিক করছে সিআইডি। এতে বৈধ অস্ত্রে অপরাধ কমবে জানাচ্ছে সিআইডি। অপরাধের মৌখিক স্বীকারোক্তির বাইরে আধুনিক ফরেনসিকে শনাক্ত করা যাবে অপরাধীকেও। এর মধ্যেই নমুনা সংগ্রহের প্রাথমিক কাজ শেষ হয়েছে। 2017 সালে নিজ বাড়িতে গুলিতে নিহত হন গাইবান্ধা 1 আসনের তখনকার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। মামলার প্রধান আসামি করা হয় সাবেক এমপি কাদের খানকে। পরে কাদেরের তথ্যেই তার বাড়ির উঠোনের মাটি খুঁড়ে পাওয়া যায় 6 রাউন্ড গুলি ও একটি অবৈধ অস্ত্র। পরে ফরেনসিক পরীক্ষায় এমপি লিটনকে করা গুলির সঙ্গে মিল পাওয়া যায় উদ্ধার হওয়া সেই বুলেটের। এতেই চাঞ্চল্যকর মামলাটি সহজে নিষ্পত্তি করতে পারে পুলিশ। কক্সবাজারের সিনা হত্যা মামলায়ও কাজে আসে এই ফরেনসিক রিপোর্ট। এই অভিজ্ঞতা থেকেই বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে অটোমেটেড ব্যালিস্টিক আইডেন্টিফিকেশন সিস্টেম ABIS সফটওয়্যার ব্যবহার শুরু করেছে সিআইডি। তৈরি হচ্ছে বৈধ অস্ত্রের তথ্যভাণ্ডার। কতগুলি লাইসেন্স ইস্যু করা হলো, কয়জনে আর্মস কিনলো, কয়জন আর্মস রেখে আবার মারা গেল। তো এই সবগুলোকে যদি এই আমাদের সেন্ট্রালি যেহেতু কোথাও কিছু করার নাই, আমরা কিন্তু আমাদের এই সফটওয়্যারে পুরো বাংলাদেশের আর্মসের লাইসেন্স করা আর্মসের ডাটাবেস আমাদের চলে আসছে। প্রত্যেকটা আর্মসের একটা ইউনিক ফিচার আছে, সেটাকে আমরা ফরেনসিক করে আমরা আমাদের এই সিস্টেমে আমরা রেখে দিচ্ছি। মোবাইলের IMEI নম্বরের মতো সব অস্ত্রেই থাকে ইউনিক ফিচার। গুলির খোসায় ফায়ারিং পিনের চিহ্ন মেলে না আরেক অস্ত্রের সঙ্গে। পাশাপাশি বুলেটে ব্যারেলের আঁচড়ও ভিন্ন। সিআইডি বলছে এতে বৈধ অস্ত্র ভাড়া দেয়া বা তা দিয়ে অপরাধ সংগঠন বন্ধ করা যাবে। বৈধ আর্মসের অবৈধ ব্যবহারটা কমে যাবে, আলটিমেটলি সিরিয়াস ধরনের ক্রাইমও কমে যাবে। কারণ যে কোনো সিরিয়াস ধরনের ক্রাইমের পেছনে কিন্তু যারা ক্রাইম করে তারা কিন্তু চেষ্টা করে সেখানে তাদের নিজের আত্মরক্ষার জন্য, প্লাস অন্য পার্টিকে ওভারপাওয়ার করার জন্য তারা কিছু গান কালেক্ট করার চেষ্টা করে। এরই মধ্যে দেশের সব বৈধ অস্ত্রের তথ্য সফটওয়্যারে সংরক্ষণের প্রথম ধাপ শেষ করেছে সিআইডি। বাকি কাজও শেষ হবে শীঘ্রই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বছরে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের কাজ হয়েছে মাত্র 40%। ঝিনুকের আদলে তৈরি 6 তলা স্টেশনের 3 তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। 22 সালের জুনে সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন হয়েছে। সৈকত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে চাঁদের পাড়ায় ঝিনুকের আদলে তৈরি হচ্ছে 6 তলায় রেল স্টেশন, যার ব্যয় ধরা হয়েছে 215 কোটি টাকা। ইতিমধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 40%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ঝিনুকের মূল পেটেই হবে মূল স্টেশন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের রেল স্টেশনের সব সুবিধা। করোনা ও বর্ষায় কাজ বন্ধ থাকলেও এখন চলছে পুরোদমে। 29 একর জায়গা জুড়ে রেল স্টেশনের মূল ভবন ছাড়াও 17টি ভবন নির্মাণ করা হবে এখানে। স্টেশনটির দ্বিতীয় তলায় ফুটওভার ব্রিজ ব্যবহার করে যাত্রীরা উঠবেন ট্রেনে। 6 তলা স্টেশন ভবনে যাত্রীদের বিশ্রামাগার, শিশু যত্ন কেন্দ্র, খেলার জায়গা, থাকা খাওয়ার হোটেল, মিলনায়তন সহ আধুনিক সব সুবিধা থাকবে। সেকেন্ড ফ্লোরে আমাদের VIP লাউঞ্জ, তারপর হচ্ছে নর্মাল লাউঞ্জ, প্লাস হচ্ছে আমাদের এখানে লকার সিস্টেম থাকবে, প্লাস আমাদের এখানে রেস্টুরেন্ট থাকবে, আমাদের এখানে হোটেল থাকবে, প্লাস আমাদের পুরা বিল্ডিংটা আমাদের হচ্ছে এয়ার কন্ডিশনিং পুরা বিল্ডিংটা। ইভেন এখানে আমাদের 2টা করে এসকেলেটর আছে যারা উপরে ফ্লোরে যাবে সেই জন্য, প্লাস আমাদের 6টা আমাদের লিফট আছে এখানে। ভূমি জটিলতায় প্রকল্প বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে কর্তৃপক্ষ, তাই মেয়াদ বাড়িয়ে 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ করার আশা তাদের। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়বে না ব্যয়। কক্সবাজার রেলওয়ে স্টেশনটি 29 একর জমির উপর অবস্থিত। আমরা আশা করছি 2022 ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে পারব। করোনার কারণে কিছুটা কাজে বিঘ্ন ঘটেছিল আমাদের। আমরা আশা করছি সেই ক্ষতি পুষিয়ে ওঠে আমরা বর্তমানে দ্রুতবেগে কাজ চালার একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। চট্টগ্রাম কক্সবাজারের ঘুমধুম 128 কিলোমিটার রেললাইন প্রকল্পের দোহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজারে আরও 9টি রেল স্টেশন নির্মাণ করার কথা থাকলেও এরই মধ্যে পুরোদমে কাজ এগিয়ে চলছে 4টি স্টেশনের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। সোমবার রাত 9:15টার দিকে বটতলা হাটে এই ঘটনা ঘটে। নিহত আজিম আলী নামক শঙ্করবাটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলী খান জানান, নতুন হাটের এক তরুণের মোবাইল ফোন কেড়ে নেয় বটতলা হাটের কয়েকজন। এর জেরে রাত 9টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এই ঘটনায় গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আজিমকে মৃত ঘোষণা করেন। আজিমের শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জ্বালানি সহ বিভিন্ন খাতে প্রায় ৫০০ কোটি ডলারের দেশি বিদেশি বিনিয়োগ সম্ভাবনা জাগিয়ে শেষ হলো ঢাকায় অনুষ্ঠিত ২ দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানায়, সম্মেলনে ২৭০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা এসেছে। আগামী কয়েকদিনে আসবে বাকিগুলো। টাকার অঙ্কে সবচেয়ে বেশি বিনিয়োগ ঘোষণা দিয়েছে সৌদি আরব। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে কয়েকটি সেশনে কৃষি সহ বেশ কিছু খাত নিয়ে আলোচনা হয়। এসব খাতে বাংলাদেশের সক্ষমতা ও সুযোগ তুলে ধরে বিনিয়োগ আহ্বান করেন সরকারের নীতি নির্ধারকেরা। পরে তুলে ধরা হয় সম্মেলনের ফলাফল। জানানো হয় সৌদি কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন একাই ১৭০ কোটি ডলার বিনিয়োগ করবে। সার, কাগজ, চিনি কারখানা তৈরিতে ও পেট্রোকেমিক্যাল খাতে এসব বিনিয়োগ করবে তারা। সৌদি আরবিয়া কিন্তু অনেক বিগ ওয়েতে আসতে চাচ্ছে। তারা ২২টি বড় কোম্পানি নিয়ে তারা বাংলাদেশে আসবে বিনিয়োগ এর সম্ভাবনা দেখার জন্য। কাজটা আমাদের এখন হচ্ছে বাংলাদেশের যে সম্ভাবনাটা যে আছে সেটা সবাইকে জানাই দেওয়াটা, সেটা আমরা জানাই দিচ্ছি। বিনিয়োগের ঘোষণা দিয়েছে তুরস্কের বিখ্যাত আইগাত সহ 2 কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ও চীনের 3 কোম্পানি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। চীনা কোম্পানি পাওয়ার চায়না বিনিয়োগ বাড়াবে 10 কোটি ডলার, আর মার্কিন কোম্পানি ল্যাপটপ তৈরির কারখানা করতে চায়। দেশেরও কিছু কোম্পানি বিনিয়োগ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 2.7 বিলিয়ন ডলারের আমরা কমিটমেন্ট পেয়েছি যে এটি খুব সহজেই ইনভেস্টমেন্ট হবে। 2টি কোম্পানি পেয়েছি হলো টার্কি থেকে, ইউএসএ থেকে 3টি কোম্পানি পেয়েছি আমরা চায়না থেকে। বাংলাদেশ সম্ভাবনার দেশ, ব্যবসার দেশ। আপনারা এখানে এককভাবে অংশীদারি ভিত্তিতে ও পুনর্বিনিয়োগ করতে পারেন। এখানে ভালো মুনাফার সুযোগ রয়েছে। সম্মেলনে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন 54 দেশের প্রায় 6000 ব্যবসায়ী, দূত, নীতি নির্ধারক, গবেষক। বাংলাদেশের সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগ আর জলাবদ্ধতা, লবণাক্ততায় ফলন কমেছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে। কলকারখানা না থাকায় বিকল্প কর্মসংস্থানেরও সুযোগ নেই এখানে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় অপুষ্টিতে ভুগছেন উপকূলের অনেক বাসিন্দা। ফসল উৎপাদন বাড়াতে বিকল্প কৃষিতে জোর কৃষি বিভাগের। ২০০৯ সালের আইলার তাণ্ডবে তছনছ হয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। পরবর্তীতে বুলবুল, ফণী, আমপান, ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের তোড়ে প্রায় প্রতি বছরই লণ্ডভণ্ড হয়ে পড়ে উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। এককালে সুজলা সুফলা শস্য শ্যামল উপকূল লবণাক্ততার জেরে হারাচ্ছে উর্বরতা। হাজার হাজার বিঘা জমিতে ফসল ফলে না। এলাকায় নেই বিকল্প কর্মসংস্থানের সুযোগও। আর্থিক অসঙ্গতির জেরে অপুষ্টিতে ভুগছে এখানকার অধিকাংশ মানুষ। যা কিছুই হয় নদীর উপরে এবং সুন্দরবনের প্রতি থাকে, কারণ এলাকায় কোনো অন্য কোনো কাজ কাম আমাদের নাই। আমাদের যে গর্ভবতী মহিলাদের যে প্রয়োজনীয় খাদ্য, ডিম, দুধ, মাংস বা শাকসবজি ইত্যাদি, এগুলো তাদের ঘাটতি পূরণ হয় না। কাজ কাম করবো তা কোনো উপায় নাই। একটা ঘের করে একটা মালিক, তার 2 লোক হলে যথেষ্ট। আমরা কি করব? লবণাক্ত এলাকায় বিকল্প কৃষি উৎপাদন ব্যবস্থার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। জলাবদ্ধতা উপযোগী যে ফসলগুলো আছে আমাদের সাতক্ষীরাতে ইতিমধ্যে পানি ফল একটা স্থান করে নিয়েছে, যেখানে কোনো ফসল হয় না আমরা পানি ফল সেখানে চাষ করতে পারি। আর লবণাক্ত এলাকার জন্য অনেক ফল রয়েছে এবং বিভিন্ন দানা ফসলও বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। গবেষণা সম্প্রসারণের মাধ্যমে এগুলো এখন বিস্তার করা প্রয়োজন। জীবিকা, খাদ্য, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে এর মধ্যে নৌবন্ধন করেছে স্থানীয়রা। জলবায়ু পরিষদের নেতারা বলছেন, খাদ্য অধিকার নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিতে হবে। খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জলবদ্ধতা নিরসন করতে হবে, আন্তঃনদী সংযোগ তৈরি করতে হবে এবং উপকূলীয় টেকসই বিড়িবাঁধ ব্যবস্থা করতে হবে। তাহলে এলাকায় মানুষের আবাস নিরাপদ হবে। বেসরকারি সংস্থা লিডার্সের তথ্য মতে সাতক্ষীরার 2 উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির 1/3 নারী ও শিশু অপুষ্টির শিকার।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, উপকূলবাসী ঠিকমতো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা, তারা কি বলছেন, আর কৃষি বিভাগ থেকে তাদেরকে কিভাবে সাহায্য করা হচ্ছে? আপনি জানেন যে আসলে সাতক্ষীরার শ্যামনগর এবং আশাশুনি উপজেলা, এই দুটো উপজেলায় হচ্ছে উপকূলীয় উপজেলা, এবং এই উপকূলীয় উপজেলায় 2009 একেবারে ভেঙে পড়েছে। কৃষি বিভাগের তথ্য মতে যদি বলা হচ্ছে যে শ্যামনগর এবং আশাশুনি উপজেলায় 113 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হচ্ছে এবং তাদের চাহিদাও ঠিক অনুরূপ। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে যে আসলে সেই দুই উপজেলাতে 113 মেট্রিক টন খাদ্যশস্য কিন্তু উৎপাদন হচ্ছে না। আপনার যেহেতু 6টা ইউনিয়নে একেবারেই লবণাক্ত পানিতে ভরা এবং সেখানে হাজার হাজার হেক্টর জমি কিন্তু অনাবাদী অবস্থায় পড়ে আছে এবং কিছু কিছু জায়গায় ঘের হয় আপনি জানেন, কিন্তু প্রতি বছরই বিভিন্ন দুর্যোগের সে সমস্ত ঘেরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং উপকূলীয় এলাকার মানুষ, বিশেষ করে 3 লক্ষ মানুষ কিন্তু তারা একেবারে বেকার অবস্থায় জীবনযাপন করে, কর্মসংস্থানের বিকল্প কোনো ব্যবস্থা নেই এবং তারা অধিকাংশই হচ্ছে সুন্দরবন ভিত্তিক তাদের জীবিকা। তবে সুন্দরবনের অধিকাংশ সময় যেহেতু পাশ বন্ধ থাকে তখন তাদের একেবারেই না খেয়ে দিন কাটাতে হয় এমন একটি অবস্থা। সরকারি সহযোগিতা সেই অর্থে উপকূলীয় এলাকা, আপনি জানেন যে সরকার উপকূলীয় এলাকায় ক্রিটিক্যাল এনভায়রনমেন্টাল জোন হিসাবে ঘোষণা করলেও কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি ওই সমস্ত মানুষের বিকল্প কর্মসংস্থানের জন্য। আপনি জানেন যে ওই এলাকায় স্থানীয়রা ইতিমধ্যে খাদ্য অধিকারের আইন প্রণয়নের দাবিতে কিন্তু নৌবন্ধন করেছে। আপনি জানেন যে খাদ্য একটি মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃত আছে। জাতিসংঘ কনভেনশনে কিন্তু বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে যে খাদ্যকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই আইনটি কিন্তু খসড়া পর্যায়ে রয়েছে। অচিরেই স্থানীয়দের দাবি হচ্ছে যে তাদের এই যে এই আইনটা বাস্তবে রূপ নিক এবং খাদ্যকে অধিকার হিসাবে দিয়ে ওই এলাকায় বিশেষ করে খাদ্য যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সরকার তাদের ব্যবস্থা করুক। সেই অর্থে আমি কথা বলেছিলাম কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটা বলেছিলেন যে ওই এলাকাতে আসলে যেহেতু লবণাক্ততা এবং জলবদ্ধতা, সুতরাং ওই এলাকাতে পানি ফল চাষ করা যেতে পারে। আপনি জানেন যে প্রচুর পরিমাণে এলাকার জমি সেখানে পানিবদ্ধ জলাবদ্ধ, পানি ফল চাষের মাধ্যমে তারা বিকল্প কর্মসংস্থান করতে পারে। পাশাপাশি কৃষি কর্মকর্তারা আরো বলছিলেন যে সেখানে লবণ সহিষ্ণু যে সমস্ত মানে ফলজ বনজ গাছ রয়েছে সেগুলো তারা আবাদ করতে পারে, তারা লাগাতে পারে। যেমন আপনার লেবু এবং সবেদা সহ এই ধরনের পুষ্টি, আপনি জানেন যে সে এলাকার মানুষ 1/3 মানুষ কমপক্ষে সেখানে অপুষ্টির শিকার, তাদের আসলে পুষ্টিকর কোনো খাবার নেই। অতীতে 2009 সালের আগে যেখানে প্রতি বাড়ি ছিল আপনার গোলা ভরা ধান, গল ভরা গরু, পুষ্টিকর খাবার তাদের অভাব ছিল না, কিন্তু 2009 সালের পর থেকে এই এক যুগে তাদের আসলে কোনো উৎপাদন নেই এবং এলাকায় কোনো গরু সেখানে পোষা সম্ভব নয়, কারণ গোখাদ্য সেখানে একেবারে নেই। পুরো এলাকাটাই ব্রাণভূমিতে পরিণত হয়েছে। সুতরাং সেই অর্থে তাদের দাবি হচ্ছে যে বিশেষ করে এলাকায় কৃষি কর্মকর্তারা যেটা বলছিলেন যে ওই এলাকাতে এই ধরনের বিকল্প কৃষিজ ব্যবস্থা গ্রহণ করলে সেই এলাকার মানুষ ধীরে ধীরে অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে এবং এই অপরিকল্পিত নগরায়ন, দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে সিলেট নগরীর বিভিন্ন জলাশয়। নির্বিচারে ভরাটের ফলে মহানগরীর জলাশয় শূন্য হওয়ার উপক্রম হয়েছে। অবশেষে নগরীর দিঘি পুকুরের তথ্য সংগ্রহ এবং তার রক্ষায় পরিবেশবিদদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। একসময় সিলেট নগরীতে অসংখ্য ছোট বড় পুকুর আর দিঘি ছিল। সেসব দিঘির নামেই নামকরণ করা হয় বিভিন্ন এলাকার। তবে অপরিকল্পিত নগরায়নে এলাকার নাম থাকলেও বেশিরভাগ পুকুর আর দিঘি এখন ভরাট হয়ে গেছে। পরিবেশবাদীদের মতে নগরীতে দিঘি আর পুকুর ছিল শতাধিক, আর সিটি কর্পোরেশনের হিসেবে বর্তমানে সংখ্যা 28টি। দখল দূষণে বাকিগুলো বিলীন হয়েছে আগেই। এখন অবশিষ্ট জলাশয় রক্ষার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। গঠন করা হয়েছে 6 সদস্যর কমিটিও। কতগুলো পুকুর আছে এবং কতগুলো সংরক্ষিত আছে, কতগুলো বিলীন বা বিলুপ্ত হয়ে গেছে এবং কতগুলো আংশিক বিলুপ্ত হয়েছে, সবগুলোরই তালিকা করা। যেগুলো বিলুপ্ত হয়ে গেছে কিংবা আংশিক বিলুপ্ত হয়েছে এগুলোকে কিন্তু পুনরুদ্ধার করার জন্য আমরা বলছি প্রত্যেকটা পুকুর দিঘির তালিকা তৈরি করে ফেলতে হবে এবং সেখানকার ভূমিরূপ তালিকা তৈরি হয়ে গেলে সেগুলো রক্ষায় অন্তত ভূমিকা রাখা যাবে। অবৈধ দখল ও বিভিন্ন স্থাপনা তৈরি করে জলাশয় দখলমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। পরিবেশ সংরক্ষণ করার জন্য
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের দিঘি সংরক্ষণ, পুকুর সংরক্ষণ, জলাশয় সংরক্ষণ বা জলাধার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা আমরা নেব। আগামী 1 মাসের মধ্যে তালিকা তৈরি সহ জলাশয় রক্ষা ও সংরক্ষণের দিক নির্দেশনা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে জমা দিতে বলা হয়েছে কমিটিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরেন্দ্র অঞ্চলে উঁচু ও রুক্ষ জমিতে তুলা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যে তুলা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। তুলা উন্নয়ন বোর্ড বলছে, জেলার প্রায় 2 লাখ হেক্টর জমিতে তুলা চাষের সুযোগ রয়েছে। বিনা সেচে তুলার অধিক ফলন নিয়ে করা হচ্ছে গবেষণাও। তুলার চাষ চাঁপাইনবাবগঞ্জের কৃষিতে একটি নতুন সম্ভাবনার নাম। নানা ফসলের ভিড়ে হারিয়ে যাওয়া এই তুলা কৃষকদের অর্থকরী ফসল হিসেবে স্থান পেয়েছে বরেন্দ্র অঞ্চলের মাটিতে। গত কয়েক বছরে স্বল্প পরিমাণে তুলা চাষ করে লাভবান হয়েছেন চাষিরা। তুলা চাষে যারা লাভবান হয়েছেন তাদের মধ্যে আদিবাসী যুবক জোসেন টুডো একজন। 4 বছর ধরে 5 বিঘা জমিতে তুলা চাষ করেছেন তিনি। বিঘা প্রতি 10,000 টাকা খরচ করে তুলা বিক্রি করেছেন 30 থেকে 35,000 টাকায়। তুলা চাষ করে তার মতো লাভবান হয়েছেন জেলার অনেকেই। আম বাগানের মধ্যে আমি কিন্তু তুলাটা চাষ করেছি। আর আমার যে যে জমি, এগুলো হচ্ছে অনেক উঁচু জায়গা। এটা উঁচু জায়গা, এখানে অন্য কোনো ফসল আমি করতে পারতাম না। যেখানে কোনো ফসল হয় না সেখানে আমাদের এই তুলা কিন্তু খুব খরা সহনশীল একটা ফসল। কর্তৃপক্ষ বলছে, বরেন্দ্র অঞ্চলের 2 লাখ হেক্টরের বেশি জমিতে সেচের অভাবে চাষাবাদ করা যায় না। সেসব জমিতে বিনা সেচে কিভাবে তুলা চাষ করা যায় সে বিষয়েও চলছে গবেষণা। আমাদের প্রায় 2 লক্ষ হেক্টর জমি যেটা এক ফসল হয়ে পড়ে থাকেন কিংবা অনাবাদি থাকেন, এই সমস্ত ফসল জমিকে যদি আমরা তুলা চাষের আওতায় আনতে পারি তাহলে কিন্তু দেশ একদিকে যেমন লাভবান হবেন, চাষি লাভবান হবে। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে এবছর জেলায় 500 বিঘা জমিতে তুলার চাষ হয়েছে, যা থেকে উৎপাদন হবে 5,000 মণ তুলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর প্রভাবে সংক্রমণ বাড়লে পরিণতি গুরুতর হতে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাসীকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখনও ওমিক্রনে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া যায়নি। সাউথ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ধরন ওমিক্রন, যা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশে। ওমিক্রন আগের ধরনগুলোর চেয়ে বেশি সংক্রামক বলছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার নতুন ধরনটি বিশ্বজুড়ে উচ্চ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক চুক্তির উপর জোর দিয়েছেন সংস্থার মহাপরিচালক। ততক্ষণ পর্যন্ত কোনো অঞ্চল, দেশ, সম্প্রদায় বা ব্যক্তি নিরাপদ নয় যতক্ষণ না সবাই নিরাপদ হবে। এরই মধ্যে কয়েকবার রূপ বদলানোয় অমিক্রন দেখিয়ে দিচ্ছে আমাদের পরিস্থিতি কতটা বিপজ্জনক ও অনিশ্চিত। আর সাউথ আফ্রিকা ও বতসোয়ানাকে শাস্তি নয়, ধন্যবাদ এজন্য যে তারা নতুন ধরন শনাক্ত ও তা নিয়ে তথ্য দিয়েছে। মহামারী রুখতে কেন বিশ্বের একটি নতুন চুক্তির দরকার তাও দেখিয়ে দিচ্ছে এই নতুন ধরন। এই পরিস্থিতিতে টিকা প্রয়োগের উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যারা বেশি ঝুঁকিতে আছেন তাদের অগ্রাধিকার দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। কম ঝুঁকিতে থাকা এবং প্রাপ্তবয়স্ক যারা এরই মধ্যে টিকা নিয়েছেন তাদের বুস্টার ডোজ দেওয়ার আগে সব দেশের স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি ও ঝুঁকিতে থাকা মানুষদের অবশ্যই টিকা নিতে হবে। এদিকে ওমিক্রন ঠেকাতে নতুন করে লকডাউন দিতে শুরু করেছে অনেক দেশ। পাশাপাশি চলছে আন্তর্জাতিক চলাচল ও সীমান্ত বন্ধের তোড়জোড়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভয় না পেয়ে দ্রুত করোনার টিকা নিতে এবং মাস্ক পরতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় নতুন করে নিষেধাজ্ঞা দিতে চান না বলেও জানান বাইডেন। এদিকে ওমিক্রন শনাক্ত হওয়ায় আফ্রিকা দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অন্তত 44টি দেশ। এ পর্যন্ত বিশ্বের 17 দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন। সবশেষ সুইডেন ও স্পেনে 1 জন করে এবং পর্তুগালে 13 ও স্কটল্যান্ডে 6 জনের শরীরে মিলেছে নতুন ধরন। ওমিক্রন সংক্রমণের পাশাপাশি টিকা সংকটে ভুগছে আফ্রিকার দেশগুলো।
এই অবস্থায় আফ্রিকাকে সরাসরি 60 কোটি ডোজ ও বিকল্প উৎস হতে আরও 40 কোটি ডোজ টিকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে 2022 সালের মধ্যে অমিক্রন প্রতিরোধ ভ্যাকসিন তৈরি সম্ভব বলে জানিয়েছে মডার্না কর্তৃপক্ষ। করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা তৈরি করেছে ভারত। এর মধ্যে আছে বাংলাদেশ, ইউরোপ, যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা, ব্রাজিল সহ 12টি দেশ। ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তালিকায় থাকা দেশ থেকে আসা পর্যটকদের অবশ্যই নিজ খরচে RT-PCR পরীক্ষা করাতে হবে। করোনা পজিটিভ হলে কঠোর আইসোলেশনে থাকতে হবে আর তাদের নমুনা পাঠানো হবে জেনোমিক পরীক্ষায়। নেগেটিভের ক্ষেত্রে 7 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে আর ভারতে পৌঁছানোর 8ম দিনে আবারও পরীক্ষা করাতে হবে। এছাড়া তাদের 14 দিনের ভ্রমণ ইতিহাসও দেখাতে হবে। তবে এখনও ভারতে ওমিক্রন শনাক্ত হয়নি। এদিকে নতুন ধরন নিয়ে সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারের প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন প্ল্যাটফর্মটির সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। বর্তমান প্রধান কারিগরি কর্মকর্তা ফরাক আগরওয়াল ডরসির স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছে টুইটার। এক বিবৃতিতে চলে যাওয়ার সময় হয়েছে বলে জানান ডরসি। নতুন সিইও পরাগ আগরওয়ালের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে বলেও জানান তিনি। 2006 সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে এসেছেন ডরসি। এদিকে 2011 সালে টুইটারে যোগ দেন আগরওয়াল। 2017 সাল থেকে কারিগরি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। এ যেন আকাশ ছোঁয়া সাফল্য লিওনেল মেসি। সর্বোচ্চ 7ম ব্যালন ডি'অর জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সর্বমোট 613 ভোট পেয়েছেন মেসি। দ্বিতীয় থাকা বারহান তারকা পেয়েছেন 500। চট্টগ্রাম টেস্টে জয়ের পথে পাকিস্তান। শেষ দিন সফরকারীদের দরকার 93 রান, বাংলাদেশের চাই 10 উইকেট। 202 রানের টার্গেটে আবিদ আলীর পর 50 তুলে নেন আবদুল্লাহ শফিক। পঞ্চম দিন শুরু করবেন 2 ওপেনার। এর আগে শাহিন আফ্রিদির তাণ্ডবে দ্বিতীয় ইনিংসে 157 রানে থামে বাংলাদেশ। মুশফিকের আত্মবিশ্বাসী শটে সাগরিকায় ভালো শুরুর ইঙ্গিত, যদিও এক বলের ব্যবধানে বদলেছে চিত্রনাট্য। মুশির সিদ্ধান্তহীনতার সুযোগে হাসান আলীর আঘাত। টিকে থাকার সংগ্রামে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটনকে নিয়ে রাব্বির প্রতিরোধ। তাদের ইনিংস সর্বোচ্চ 47 রানের জুটিতে আশার প্রদীপ জ্বলেছে স্বাগতিকদের। রাব্বির অভিষেক রাঙানোর স্বপ্নভঙ্গ হয়েছে শাহিন আফ্রিদির বাউন্সারে। মাথায় আঘাত পেয়ে অভিষিক্তের প্রস্থানে কনকাশন সাব সোহানের অন্তর্ভুক্তি। এই কিপার ব্যাটারের আগে নামলেও মিরাজের স্বল্প স্থায়িত্ব চাপ বাড়িয়ে গেছে। লিটনের সঙ্গে জুটি জমিয়ে উচ্চাভিলাষী শটে আত্মাহুতি সোহানের। পাকিস্তানের চাপ আলগা হয়েছে লিটনের দৃঢ়তায়। দুবার জীবন পেয়ে তার হার না মানা হাফ সেঞ্চুরি আত্মবিশ্বাস যোগায় টাইগারদের। আশা জাগিয়ে খানিক বাদেই পথ হারান লিটন, থামেন 59 রানে। লিটনের পর তাইজুলের প্রতিরোধ ভেঙে পঞ্চম উইকেট পূর্ণ শাহিন আফ্রিদির। টাইগারদের শেষ 4 রানে নেই 4 উইকেট। সাজিদকে সঙ্গী করে স্বাগতিকদের ধসিয়ে দেন শাহিন। ছোট লক্ষ্য রক্ষায় তাইজুলের ওপর গুরু দায়িত্ব। বৈচিত্র্যে আবিদ আবদুল্লার পরীক্ষা নিলেও ব্যর্থ বাহাতি অর্থোডক্স। দুবার রিভিউ নিলেও পাননি সাফল্য। অন্য প্রান্তে মিরাজ এবাদত রাহিদের নির্বিষ বোলিংয়ে লাগাম অতিথিদের কাছে। আবিদ আবদুল্লার জোড়া 50তে শেষ বিকেলে রঙিন অতিথিরা। বিধ্বস্ত বিপর্যস্ত টাইগারদের আশা নিভে যাওয়ার প্রতিচ্ছবি সাগরিকার সূর্যাস্ত। ব্যাটে বলে হতাশার একটি দিন শেষ বাংলাদেশের। পঞ্চম দিন সকালে নির্ধারণ হবে চট্টগ্রাম টেস্টের ভাগ্য। জয় পেতে অবিশ্বাস্য কিছুর প্রয়োজন টাইগারদের। পাকিস্তান বধের কাব্য রচনায় তাইজুল তাণ্ডবের পুনরাবৃত্তি চাইবে স্বাগতিকরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ঢাকা টেস্টে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। সবশেষ পরীক্ষা নিরীক্ষায় ইনজুরির কোনো সমস্যা ধরা পড়েনি। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় খেলার সিদ্ধান্ত নির্ভর করছে ম্যানেজমেন্ট আর সাকিবের ওপর। অন্যদিকে হাতের ইনজুরিতে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তাসকিনের। নেটে সাকিবের এমন একাগ্রতা, গুরু সালাউদ্দিনের কাছে দীক্ষা নেয়া, ইঙ্গিত দিয়েছে ইনজুরি মুক্ত হয়ে মাঠে ফেরার। আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এমআরআই রিপোর্ট বলছে হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন সাকিব। স্বস্তির সাথে শঙ্কাও আছে, রিপোর্ট ভালো থাকলেই কি খেলতে পারবেন টাইগার অলরাউন্ডার? বিশ্বকাপের মাঝপথ থেকে যে মাঠের বাইরে, প্রস্তুতি ম্যাচ তো দূরের কথা, পুরো একটা সেশনও অনুশীলন করতে পারেননি।
5 দিনের টেস্ট খেলার ফিটনেস আছে তো, সেজন্যই অপেক্ষায় থাকতে হচ্ছে। কোচিং স্টাফের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট ও সাকিব নিজে। তাসকিনের ইনজুরির সুখবর নেই। বোলিং হাতের ইনজুরিতে প্রথম টেস্ট মিস করেছেন। ঢাকা টেস্টেও থাকছেন না অনেকটাই নিশ্চিত। পুরোপুরি সেরে উঠতে আরও সপ্তাহখানেক লাগবে স্পিড স্টারের। চট্টগ্রাম টেস্টের মাঝেই দেওয়ার কথা ছিল দ্বিতীয় টেস্টের দল, তবে সাকিবের থাকা না থাকার সিদ্ধান্তের জন্যই খানিকটা সময় নিচ্ছেন নির্বাচকেরা। সাকিবের কঠোর অনুশীলন ও ফিটনেস পরীক্ষার তোড়জোড়ে স্পষ্ট হয়েছে যে ঢাকা টেস্টে খেলছেন সাকিব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।